আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। বোর্ডের লেখা স্পষ্ট কিনা, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমাদের টপিক হবে পরিণীতি ও সুশাসন, এবং এই টপিকের আমরা আজকে প্রথম ক্লাস নিচ্ছি, এবং এই ক্লাসটা হলো প্রথম অধ্যায়। যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমাদের ক্লাস আজকে থেকে আবার শুরু হয়েছে ধারাবাহিকভাবে। আমরা পৌরনীতির যে ক্লাসটা আছে সেই ক্লাসটা সম্পূর্ণ নেব ইনশাল্লাহ। তো তো যারা যারা ক্লাসটা দেখতেছো সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা আমাদের আজকের টপিক শুরু করব আমাদের পৌরনীতি থেকে। এবং এখানে কিছু কথা একেবারে জিরো থেকে, আমরা ও লেভেল থেকে অর্থাৎ জিরো থেকে জিরো আমরা জিরো থেকে আমরা পৌরনীতি পড়ব, পৌরনীতি। এবং এই পৌরনীতির যে ক্লাসটা আমি নিচ্ছি আমাদের বইয়ে প্রত্যেকটা অধ্যায়ের উপর স্ক্যান করে, এই এরকম স্ক্যান করে তারপরে এই লিঙ্কগুলো দেয়া থাকবে। ঠিক আছে? যারা যারা বইটা অর্ডার করতে চাও তারাও বই অর্ডার করতে পারো। আমাদের বই সুন্দরভাবে সাজানো, আমি দেখাবো তোমাদের এই বইটা। এবং আমাদের বইয়ের মূল্য হলো 300 টাকা, বর্তমান অফারে বইয়ের মূল্য হলো 250 টাকা। এই যে নম্বরটা আছে 017 5 6 6 7, 017 5 6 6 7 9 8 8 2, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবা, তাইলে এই বইটা পাবা ইনশাল্লাহ। তো এই বই এর টপিক বাই টপিক আমরা সাজাইছি। এখানে আমাদের 10টা টপিক আছে। প্রথম টপিক হলো পরিণীতি ও সুশাসন পরিচিতি, দ্বিতীয় টপিক হলো সুশাসন, তৃতীয় টপিকের নাম হলো মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, চতুর্থ টপিকের নাম হলো ই গভর্নেন্স ও সুশাসন, পঞ্চম টপিকের নাম হলো নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার, ষষ্ঠ টপিকের নাম হলো রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, সপ্তম টপিকের নাম হলো সরকার কাঠামো, সরকারের অঙ্গসমূহ, অষ্টম টপিকের নাম হলো জনপদ ও জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, জনসেবা ও আমলাতন্ত্র, এবং দেশপ্রেম ও জাতীয়তা। তার মানে আমাদের পৌরনীতি প্রথম পত্র, পৌরনীতি প্রথম পত্রে আমাদের অধ্যায় আছে মোট 10টা। অধ্যায় আছে মোট 10টা। তো তুমি কিভাবে ভালো করবা, সেই 10টা অধ্যায় সব পড়বা কিনা সেই বিষয়ে সর্বপ্রথম আমাদের আজকের কথা। এবং আহ, যে কথাটা বলা সেটা হলো, দীর্ঘ পরিশ্রমের পরে তোমাদের সহজ উপস্থাপনের মাধ্যমে পৌরনীতি যে বিষয়টা আছে সেই বিষয়টা হ্যান্ডনোট আনতে পেরেছি, এবং 82 পৃষ্ঠার ভিতরে আমরা সাজিয়েছি। এখানে আমরা আমাদের এই বইয়ের ভিতরে বেসিক জ্ঞানমূলক অনুধাবন, এমসিকিউ, সৃজনশীল সহজভাবে সাজাইছি। একইভাবে তোমরা এই বইটা পাবা বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এইচএসসি, এইচএসসির যত বই আছে সব বইগুলোই আমাদের কাছে হ্যান্ডনোট আকারে পাবা। ঠিক আছে? সব বই আমাদের কাছে আছে। ওকে, এবার আসো আমরা আমাদের মূল পড়ায়। তোমাদের একটা জিনিস আগে বলে রাখি, সেটা হলো এই পৌরনীতি প্রথম পত্রে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে তোমার একটু কিছু টেকনিক্যালি এই পড়াটা পড়তে হবে। সেই টেকনিক্যালি যে পড়াটা পড়বা তার ভিতরে কিভাবে পড়বা তুমি দেখো, তোমাদের কিন্তু 11টা সৃজনশীলের ভিতরে তোমাদের কিন্তু উত্তর করতে হবে 60টা। এখন তুমি 60টা উত্তর যে করবা, কোথা থেকে উত্তর করবা সেই জিনিসটা তোমার কিন্তু টেকনিক্যালি বুঝতে হবে। তাহলে আমাদের এখানে 10টা অধ্যায় আছে, তোমরা মাথায় রাখো এই 10টা অধ্যায় কিন্তু সবগুলো থেকে সৃজনশীল আসে না। সৃজনশীল সব অধ্যায় থেকে কিন্তু আসে না। তাহলে কোন কোন অধ্যায় থেকে সাধারণত সৃজনশীল আসে? দেখো, এমসিকিউর জন্য কিন্তু সবগুলো অধ্যায় তোমার পড়তে হবে, কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু তোমার সব অধ্যায় পড়তে হবে না। আমি যে সকল অধ্যায়গুলো বেশি দাগাই দেবো এই অধ্যায়গুলো বেশি পড়বা। তার ভিতরে সর্বপ্রথম হলো পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়টা পরীক্ষায় এখান থেকে তোমার প্রায় 2টা প্রশ্ন চলে আসে, মাঝে মধ্যে একটা প্রশ্ন অথবা 2টা। তার মানে এখান থেকেই তুমি কিন্তু সব থেকে বেশি কমন পাবা, সেটা হলো পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায়টা তুমি ভালো করে পড়তে হবে। এটা আমাদের এই বইয়ের মাত্র 10 পৃষ্ঠা দিয়ে দিছি। এইটা ভালো করে পড়বা। তারপর সুশাসন, সুশাসন থেকেও একটা প্রশ্ন আসার কথা, 2টা আসে না, শুধু একটা প্রশ্ন আসে। এবং মূল্যবোধ থেকে একটা প্রশ্ন আসে, কিন্তু ই গভর্নেন্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। ই গভর্নেন্স ও সুশাসন এই যে টপিকটা আছে চতুর্থ অধ্যায়, এখান থেকে কিন্তু পরীক্ষায় বেশি প্রশ্ন আসে না। নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার, এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে। রাজনৈতিক দল ও নেতৃত্ব, সুশাসন, এখান থেকে একটা আসে। কিন্তু এই যে সরকার কাঠামো অর্থাৎ সপ্তম অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে
থেকে পরীক্ষায় কিন্তু কমপক্ষে 2টা প্রশ্ন আসেই আসে। তার মানে আমরা সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে তার ভিতরে 2টা অধ্যায় তোমার পাচ্ছি, সেটা হলো প্রথম অধ্যায় আর একটা হলো সপ্তম অধ্যায়। এই প্রথম অধ্যায় আর সপ্তম অধ্যায় থেকে পরীক্ষায় কিন্তু তোমার কমপক্ষে 4টা প্রশ্ন আসবে। এবং এই 2টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়তে পারো তাইলে কিন্তু তুমি প্রায় 4টা সৃজনশীল তুমি সব থেকে বেশি করে তুমি উত্তর করতে পারবা। এরপর আছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, এই অধ্যায় থেকে তুমি একটা প্রশ্ন পাবা। আর জনসেবা ও আমলাতন্ত্র, এখান থেকে তুমি নাও পাইতে পারো। দেশপ্রেম ও জাতীয়তা থেকে একটা পাইতেও পারো, আবার নাও পাইতে পারো। তার মানে তোমাকে আমি যে সামারিটা বুঝাইতেছি সেই সামারিটা হলো এই পুরো অধ্যায়ের ভিতরে সব থেকে গুরুত্ব দেবা যে অধ্যায়টা, পরিণতি প্রথম পত্রের কোন অধ্যায় সব থেকে বেশি গুরুত্ব দেবা, তা হলো সব থেকে বেশি দেবা প্রথম অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই 2টা অধ্যায় সব থেকে বেশি গুরুত্ব দিবা। তারপরে যদি গুরুত্ব দিতে চাও তারপর দিবা তুমি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং তুমি ষষ্ঠ অধ্যায়। তুমি যদি এই কয়টা অধ্যায় তুমি ভালো করে পড়ো, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং ষষ্ঠ সপ্তম, এই 5টা অধ্যায় যদি তুমি সব থেকে ভালো করে পড়ো তাইলে কিন্তু তোমার সব থেকে বেশি এখান থেকে তুমি কমন পাওয়ার চেষ্টা করতে পারো অথবা কমন পাবা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা সর্বপ্রথম করলাম। তাহলে আমাদের হলো কি সূচি 10টা অধ্যায় আছে। আমরা এখানে 10টা অধ্যায়ের ভিতর থেকে যেহেতু প্রথম অধ্যায় অর্থাৎ পৌরনীতি ও সুশাসন পরিচিতির এই অধ্যায়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমরা এই অধ্যায় থেকে সব থেকে বেশি আমরা আজকে ক্লাস নেব। তার মানে আমাদের এই কোর্সটা হলো সম্পূর্ণ ফ্রি কোর্স, যেখানে আমরা এই পৌরনীতি প্রথম পত্রের আমরা 10টা ক্লাসে 10টা অধ্যায় আমরা শেষ করব। তাহলে ক্লাস হবে 10টা এবং 10টা ক্লাসে 10টা অধ্যায় আমরা শেষ করব। এবং এই ক্লাসটা আমরা যে পেজে দিচ্ছি এই পেজ থেকে আমরা ক্লাসটা কিন্তু পরবর্তীতে ডিলিট হয়ে যাবে, কিন্তু ইউটিউবে আমাদের ক্লাসটা সব সময় থেকে যাবে। তো সেই অনুপাতে আজকে আমাদের ক্লাস হবে পরিণতি ও সুশাসন পরিচিতি, এই অধ্যায়ের উপর ক্লাস হবে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাস আমরা একেবারে সুন্দরভাবে আমাদের ক্লাসটা পড়বো। তাইলে আমাদের সুন্দরভাবে যে ক্লাসটা পড়বো তা হলো অধ্যায় 1 এবং অধ্যায় 1-এর নাম হলো পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতি ও সুশাসন পরিচিতি এই অধ্যায়টা আমরা পড়বো। দেখো, আমাদের পৌরনীতি কাকে বলে এটা আমাদের জানতে হয়। তো সর্বপ্রথম এই কোশ্চেনটা এমসিকিউ তে অনেকবার আসে যে পরিণতির ধারণা, যে কোন শব্দ থেকে পরিণতির ধারণা আসে। তাইলে সর্বপ্রথম আমাদের প্রথম প্রশ্ন হলো পরিণতির ইংরেজি প্রতিশব্দের নাম হলো সিভিস। তো এইটা CIVICS, সিভিক্স, এই যে বাংলায় লেখা আছে সিভিক্স, এইটা হলো প্রথম কথা। আমাদের একেবারে জিরো থেকে আমরা পড়তেছি, আজকের ক্লাস কিন্তু আমাদের টাইম লাগবে। ঠিক আছে, এবং পরবর্তী কথা হলো এই যে সিভিস, এটার যখন আমরা বলবো যে CIVICS, সিভিস, সিভিস এই শব্দটা আসলে ল্যাটিন শব্দ কি থেকে, ল্যাটিন শব্দ সিভিস থেকে এসেছে এবং সিভিটাস থেকে এসেছে। এখন কথা হলো আমরা না এগুলো নিয়ে খুব এলোমেলো করে ফেলাই যে কোন জায়গায় কোনটা। দেখো একসাথে অনেকগুলো নাম পাবা। দেখো 1 নম্বর নাম তোমরা পাচ্ছ CVICS, সিভিস, এই হলো তোমার 1 নম্বর নাম। দেখো দেখো আরেকটা পাইলা CIVIS, সিভিস। দেখো একটাই আছে CS, একটাই আছে শুধু এস। এখন তুমি কি বুঝবা? কথা হলো এইটারে বলবা ইংলিশ, এটারে বলবা কি বলো, ইংলিশ শব্দ। দেখো এমসিকিউ তে চলে আসে, আর এটার নাম হলো ল্যাটিন শব্দ। আরেকবার হয়তো সাউন্ড পায় নাই, আরেকবার শোনো। আমি যে জিনিসটা বলতেছি হয়তো সাউন্ড পায় নাই, আরেকবার শোনো। আর যখন আমার বলবে CIVIS, সিবিস, সিটা দিবে না, যখন সিটা দিবে না তখন তুমি বলবে এটা ল্যাটিন। তাহলে তোমার এই দুইটার ভিতরে একটাই শুধু পার্থক্য, একটাই ছোট্ট পার্থক্য, সেটা হলো একটা সি এর পার্থক্য, একটা সি এর পার্থক্য। যখন সিটা থাকবে তখন তুমি বলবা ইংলিশ, আর যখন সিটা থাকবে না তখন বলবা তুমি ল্যাটিন। তাহলে এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে সর্বপ্রথম, তাহলে তোমার হবে কি, তাহলে তুমি এই কথাটা বুঝতে পারবা। এখন মাঝে মাঝে পরীক্ষা আসবে যে সিভি টাস কি শব্দ, তাহলে এটাও তুমি বলবা ল্যাটিন শব্দ। ঠিক আছে, আর যদি বলে নাগরিকের ইংলিশ কি তখন বলবা সিটিজেন, আর নগর রাষ্ট্র ইংলিশ কি তখন বলবা সিটি স্টেট।
এই যে সিটি সিটি নিয়ে এতগুলো প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু তোমার সর্বপ্রথম ভালো করে জানতে হবে। এখন এছাড়া এখান থেকে আর কিছু আমাদের পড়তে হচ্ছে না। তোমার কি কি পড়তে হবে, কি 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 পড়তে হবে না এই পরিণতির এই প্রথম অধ্যায় থেকে, সেই বিষয়ে আমি সম্পূর্ণ একটা ধারণা দিচ্ছি। ঠিক আছে? তো উম এবার আসো, আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো, ১ নম্বর আমরা ধারণা পাইলাম পরিণতির ধারণা। আর ২ নম্বর ধারণা হবে সুশাসনের ধারণা। তার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এই লাইনটা। তবে প্রাচীনকালে ভারতবর্ষ গ্রীসে সিভিক্স বা পরিণতি বলতে নাগরিকদের অধিকার ও কর্তব্যকে বোঝায়। দেখো, পরিণতির ২ টা সংজ্ঞা। একটা হলো পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ, রীতিনীতি ও কার্যাবলী। নগর রাষ্ট্র বলতে আমাদের নগর রাষ্ট্র বলতে আমরা শহরান্ত অথবা আমরা একটা জেলা উপজেলা এগুলাকে বুঝি। তাহলে জেলা উপজেলা বা আমরা সহজ কথায় পরিণতি বলতে মানুষকেই বুঝাই, যে মানুষরা তাদের আচার আচরণ কিভাবে করে, রীতিনীতি কিভাবে করে সেইটা। এখন কিন্তু ভারতবর্ষে ও গ্রিসের ক্ষেত্রে বলছে নাগরিকের অধিকার কর্তব্যকে বোঝায় আসলে পরিণতি। তাহলে আমরা দুই ভাবে বুঝতে পারি। একটা হলো, আমি তোমাকে একটু হাইলাইট করে করে বুঝাই, একটু টাইম লাগবে, প্রথম দিন যেহেতু টাইম লাগবে। সেটা হলো যে আচার আচরণ ও রীতিনীতি কার্যাবলী, এইটা যদি কোনো মানুষের আচার আচরণ রীতিনীতি কার্যাবলী থাকে, এটাকেও আমরা সিভিক্স বলি অথবা পৌরনীতি বলি। আবার নাগরিকের অধিকার কর্তব্য যদি নিয়ে কোনো কথা বলি, তাকেও আমরা বলি পৌরনীতি। তাহলে পৌরনীতি আমরা ৩টা কথা পাইলাম। একটা কি আচার আচরণ, ২ নম্বর কি রীতিনীতি, ৩ নম্বর কি কার্যাবলী, ৪ নম্বর কি অধিকার, ৫ নম্বর কি কর্তব্য। এই ৫টা কথা কি আমরা বলবো পৌরনীতি। কোনো মানুষের আচার আচরণ, কোনো মানুষের রীতিনীতি, কোনো মানুষের কার্যাবলী, কোনো মানুষের অধিকার, কোনো মানুষের কর্তব্য, এগুলো কি আমরা বলবো কি বলে, এগুলোই হলো পৌরনীতি। আসো সুশাসনের ধারণা। সুশাসন এই শব্দটা যদি পরীক্ষায় আসে, তাহলে ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স থেকে এসেছে। এই জিনিসটা যেন পরীক্ষায় সর্বপ্রথম তুমি মাথায় রাখতে পারো, গুড গভর্নেন্স থেকে পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। ইংরেজি প্রতিশব্দ, কি প্রতিশব্দ? ইংরেজি প্রতিশব্দ পাইলাম। এখন কথা হলো, এইখান থেকে আমরা যে গভর্নমেন্ট থেকে গভর্নেন্স আসছে, এই গভর্নেন্স শব্দটা কিন্তু আসছে কুবারনাও, ল্যাটিন শব্দ থেকে কুবারনাও। দেখো, এটার সাথে কিন্তু তোমার গভর্নেন্সের কোনো মিল নেই। যেহেতু মিল নেই, তুমি এটা মনে রাখতে পারবা। নামটা কি আবার শোনো, কুবারনাও। কুবারনাও শব্দটা হলো ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ। আর এই যে গভর্নেন্স শব্দটা হলো তোমার ইংলিশ শব্দ। এই দুইটা যেন মাথায় থাকে। এবার আসো, সব থেকে বেশি পরীক্ষা আসে যে পরিণত সুশাসনের পরিধি। দেখো, সুশাসন ও পরিণতির পরিধি এটা তুমি কিভাবে বুঝবা, যে এটা হলো পরিধি বলতে বোঝানো হয় আওতা। পরিধি না বুঝে আওতা, এটাও পরীক্ষায় তুমি বুঝতে পারো। এখন তুমি এটা কিভাবে বুঝবা যে পরিণতি বা সুশাসন কোন পরিধি নিয়ে কাজ করে? তুমি দেখো, নাগরিকের বিষয়ে কাজ করে, অর্থাৎ মৌলিক প্রতিষ্ঠান বিষয়ে কাজ করে, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে, সুশাসন সম্পর্কে আলোচনা করে। আরো আছে, নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। তারপর নাগরিকের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক দিক নিয়ে আলোচনা করে। এখন কথা হলো, তোমরা না এগুলো কিভাবে বুঝবা যে আসলে কি নিয়ে আলোচনা করে, এতগুলো মনে থাকবে কিভাবে? তাহলে তোমাকে আমি একটা সহজ টেকনিক শেখাই। সহজ টেকনিকটা হলো এই, যে তুমি নিজের বাবার হোটেলে হোটেলে খেয়ে খেয়ে মানে নিজের বাবার হোটেলে খাইয়া, কোনো কাম কাজ নাই, কিন্তু তুমি যখন দেশের ভালোর জন্য যাই ভাববা, যা ভাববা, তাই হলো পরিণতির আলোচনার বিষয়। তাই হলো পরিণতির আলোচনার বিষয়। দেখো, তুমি কি করো, তুমি রাজনৈতিক ঘটনা বলি, সিপাহী বিদ্রোহ, এরপরে এই যে যত ঘটনা আছে এগুলো নিয়ে তোমরা কি করো, মাঝে মাঝে মারামারিও তো লাগাই দাও। এই কারণে রাজনৈতিক ঘটনা বলি, এগুলো হবে পরিণতির আলোচনার বিষয়। তাহলে পরিণতি আলোচনার বিষয় তুমি কিভাবে বুঝবা? তুমি যা যা মনে মনে আলোচনা করো, যা যা তোমার মনে উদ্গায় দেয় বা তোমার যা মনে মনে তোমার আসে, প্রসারিত হয়, সবই হলো পরিণতির আলোচনার বিষয়। তার মধ্যে নাগরিকতার বিষয়, তারপর মৌলিক প্রতিষ্ঠানের বিষয়, তারপর রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়। এখন বলবো ভাইয়া এগুলো বুঝবো কিভাবে? আর একটা টেকনিক আছে, টেকনিকটা হলো পরিণতিতে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্রতে আমরা যত টপিকের নাম পাবো, টপিকের নাম সবই তুমি মাথায় রাখবা যে পরিণতি ও সুশাসনের পরিধি। তাহলে পরিণতি ও সুশাসনের পরিধি হিসেবে তুমি কি জানলা? জানলা যে প্রথম অধ্যায়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে যত টপিকের নাম আছে সবগুলোই হলো পরিণতির আলোচনার বিষয়। দেখবা সুশাসনের আলোচনার বিষয়,
এই যে পরিণতির টপিকের নামগুলো আমি এখানে অনেকগুলো লেখাইছি। দেশপ্রেম, এটাও পরিণতির আলোচনার বিষয়। জনসেবা ও আমলাতন্ত্র, তারপর জনপদ ও রাজনৈতিক সংস্কৃতি। তাহলে আমাদের যে সূচি আছে না, এই সূচিতে যে 10টা অধ্যায় আছে না, তুমি এই 10টা অধ্যায় যদি ভালো করে জানো, তাইলে তুমি বুঝবা কি যে পরিণতির আলোচনার বিষয় তোমার কিন্তু হয়ে গেছে। ফার্স্ট অফ অল এই কথা যদি তুমি বুঝে থাকো, আর একটা জিনিস লাগবে, সেটা হলো পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব। সেখানে রাষ্ট্র ও সরকার সম্বন্ধে জানতে পারি আমরা। গুরুত্ব বলতে কি বুঝে, যে আমরা আমাদের লাভ কি, গুরুত্ব মানে হলো লাভ। লাভ আমরা কি কি লাভ করতে পারি? সুনাগরিক হওয়ার শিক্ষা পাই, দেশপ্রেম জাগ্রত হয়, সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষা। আমি না এই বড় স্টেপ গুলো পড়ছি না, কারণ এগুলো তোমরা বানাই লিখতে পারবা, ঠিক আছে? তারপর হলো ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, তারপর হলো জাতীয় চেতনা উন্মেষ, সুশাসন সম্পর্কে জ্ঞান লাভ। হ্যাঁ, এগুলো অনেক পাবা। দেখো, এই হলো আমাদের সুশাসনের, বেশি আলোচনা না আমার এই শীটের বা আমার বইয়ের ভিতরে, হ্যান্ড নোটের ভিতরে জাস্ট অল্প আমার আলোচনা, যে আলোচনা থেকে পরীক্ষা আসে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুরই আয়োজন। ঠিক আছে, বেশি কিন্তু আমরা পড়াচ্ছি না। আমাদের মূল ফোকাসটা আমরা কিন্তু বেসিকে দেব না, আমাদের মূল ফোকাসটা আমরা দেব কিসে বলো? আমরা দেব জ্ঞানমূলক, তারপর অনুধাবন, এইগুলো আমি সাজাই দিছি, যেগুলো নিয়ে তোমার এখন আমি সুন্দরভাবে ফোকাস দেব। তাও সর্বপ্রথম প্রশ্ন হলো 1 নম্বর, রাষ্ট্র কি? আমাদের 1 নম্বর প্রশ্ন হলো রাষ্ট্র কি? তাহলে ভালো করে খেয়াল করে দেখো, রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যার নির্দিষ্ট ভূখণ্ড, সংগঠিত সরকার, সার্বভৌমত্ব ও কম বা বিপুল জনসমষ্টি আছে। তোমাকে আমি একটু সহজে বুঝাই রাষ্ট্র কি, একটু ভালো করে দিকে তাকাও। দেখো, দেশ আর রাষ্ট্র, এই দুটোর ভিতর পার্থক্য আছে। কি পার্থক্য? দেশের সরকার থাকে, দেশে ভূখণ্ড থাকে, আবার দেশে জনগণও থাকে। রাষ্ট্রের ভিতরেও এই 3টা জিনিস থাকে, সরকার থাকে, আবার ভূখণ্ড থাকে, আবার জনগণও থাকে। কিন্তু রাষ্ট্রের একটা জিনিস বেশি আছে, সেটা হলো সার্বভৌমত্ব। মানে সার্বভৌমত্ব থাকলে রাষ্ট্র, না থাকলে শুধু দেশ। এই কারণে এখানে উত্তর হবে রাষ্ট্র কাকে বলে বলবা, রাষ্ট্র হলো এমন একটি অবস্থা যেখানে সরকার থাকে, ভূখণ্ড থাকে, জনগণ থাকে, সার্বভৌমত্ব থাকে। জাস্ট তুমি নর্মালি বলো, এত বড় করে তোমার লেখার প্রয়োজন নেই, তুমি জাস্ট নর্মালি বলো, রাষ্ট্র হলো এমন একটা অবস্থা যেখানে সরকার থাকে, ভূখণ্ড থাকে, জনগণ থাকে ও সার্বভৌমত্ব থাকে। আবার দেশের যদি সংজ্ঞা দেয়, তাহলে দেশ হলো এমন অবস্থা যেখানে সরকার থাকে, ভূখণ্ড থাকে, জনগণ থাকে। জাস্ট সার্বভৌমত্ব কথাটা তুমি ওই সময় আনবা না, তাইলেই হয়ে গেল। সুশাসন কাকে বলে? সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হলো সুশাসন। একা একা শাসন না করে, যখন সরকার স্বচ্ছভাবে জবাবদিহিতা দিয়ে জনগণকে অংশগ্রহণে রেখে যখন শাসন কার্য পরিচালনা করে, তখন তাকে বলি আমরা সুশাসন। সাম্য কাকে বলে? জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সুবিধা লাভের অধিকারী হলো সাম্য। পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? এই প্রশ্ন যদি আসে, তুমি বলবা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন কি ধরনের বিজ্ঞান? তখন তুমি বলবা নাগরিক বিষয়ক বিজ্ঞান। কি বিষয়ক বিজ্ঞান বলো? বলো নাগরিক বিষয়ক বিজ্ঞান। গেল। তারপরে আসো আমরা পরবর্তী স্টেপে যাই, সেটা হলো সিভিস আর সিভিটাস। এই দুইটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো সিভিস সিভিটাস দুইটাই হলো ল্যাটিন শব্দ, এটার পার্থক্য না, শুধু পার্থক্য হলো সিভিস বললে হবে নাগরিক, আর সিভিটাস বললে হবে নগর রাষ্ট্র। এইটা হলো পার্থক্য, কিন্তু দুইটাই ল্যাটিন শব্দ। দুইটাই কি শব্দ বলো? দুইটাই হলো ল্যাটিন শব্দ। নাগরিকতা কাকে বলে? রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে। সিভিটাস, এই সিভিটাস অর্থ কি? নগর রাষ্ট্র, এই মাত্র পড়লাম। পৌরনীতিতে তুমি কিছু পারো আর না পারো, ইএম হোয়াইটের সংজ্ঞাটা তোমার পড়তেই হবে। পৌরনীতিতে তুমি কিছু পারো আর না পারো, তোমার কিন্তু ইএম হোয়াইটের সংজ্ঞাটা তোমার কি করতে হবে? তোমার পড়তেই হবে। ইএম হোয়াইটের সংজ্ঞাটা কি? ইএম হোয়াইটের সংজ্ঞা হলো, দেখো ইএম হোয়াইটের একটা সংজ্ঞা আছে, আমি ইএম হোয়াইটের সংজ্ঞাটা বলি। ইএম হোয়াইট, ইএম হোয়াইট তিনি হলো রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান লেখক ইএম হোয়াইট, বা দ্য ফিলোসফি অব দ্য সিটিজেনশিপ তার একটা গ্রন্থের নাম। সেখানে তিনি বলেন, পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, মানবতার সাথে জড়িত সব বিষয় নিয়ে আলোচনা করে।
তোমার এই পড়াটা পড়তেই হবে। আমি আবারও বলতেছি তুমি যদি এই পৌরনীতি বিষয়ে এই পৌরনীতিতে এই সংজ্ঞা পড়তে চাও, তাহলে তুমি এক ঢিলে যদি দুই পাখি মারতে চাও, তাহলে তুমি এই সংজ্ঞাটা পড়বা, কারণ পরীক্ষায় হুবহু কিন্তু এই সংজ্ঞাটা চলে আসে। পরীক্ষায় হুবহু কিন্তু এই সংজ্ঞাটাই চলে আসে, ঠিক আছে? এই সংজ্ঞাটা পরীক্ষায় অনেক আসে, অনেক চলে আসবেই। তাহলে তুমি কি করলা, দেখো তোমার পরীক্ষা ধরো যে বলছে পরিণতি কাকে বলে, তো পরিণতি কাকে বললেও তুমি ইএম হোয়াইটের সংজ্ঞাটা আনবা। আর যদি পরীক্ষায় সরাসরি বলে দেয় যে ইএম হোয়াইটের সংজ্ঞাটা দাও, তাইলেও তুমি ইএম হোয়াইটের সংজ্ঞাটা আনবা। তার মানে এই একটা সংজ্ঞা পড়লেই তোমার সব সময় পৌরনীতির সংজ্ঞা চলে আসবে। তাই এই সংজ্ঞাটা টানা মুখস্থ করবা, টানা মুখস্থ। কিভাবে মুখস্থ করবা বলবা কি, বলবা এভাবে যে পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যেখানে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে কি করে, কাজ করে। তো পরিণতির এই বিষয়টা নিয়ে তুমি একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? ইএম হোয়াইটের সংজ্ঞা তোমার পড়তেই হবে। এই সংজ্ঞাটা পড়লে তোমার সকল কিছু চলে আসবে। তারপরে কোশ্চেন হলো সিভিক্স কি শব্দ। সিভিক্স হলো ল্যাটিন শব্দ, না সরি, এটা ইংলিশ শব্দ, আমি একটু আগে পড়াইছি। তার অর্থ হলো পৌরনীতি। আর নাটাস এটা একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হলো জন্ম, এটা পরীক্ষা আসে না। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ পেশাদার কর্মচারী, তার মানে বলা যেতে পারে যাদের সরকারি চাকরি আছে, সরকারি চাকরি আছে, চাকরি, তো তাদের ক্ষেত্রেই হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র বলতে ওটারই বোঝে যারা সরকারি চাকরি করে, তাদের কার্যক্রমই হলো আমলাতন্ত্র, সহজ হিসাব। সরকারি চাকরি যারাই করে তাদেরই আমরা আমলাতন্ত্র বলতে পারি। জবাবদিহিতা কাকে বলে? জবাবদিহিতা তো তোমরা বুঝোই, জবাবদিহিতা হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের সম্পাদিত কাজ সম্পর্কে অন্যের কাছে ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা, ঠিক আছে? পরিণতির ইংরেজি শব্দ সিভিক্স আর ল্যাটিন শব্দ হলো সিআইভিআইসিএস, সি নাই এস, একটা সি আছে একটা সি নাই, একটা সি আছে একটা সি নাই। ওকে। সুশাসনের ইংরেজি শব্দ গুড গভর্নমেন্টস, ঠিক আছে? পরিণতি কি আমরা চলে আসি। পরিণতি হলো সামাজিক বিজ্ঞানের একটি শাখা, নাগরিকতার সাথে সম্পর্কিত বিষয় আলোচনা করে। পরিণতি ইংরেজি শব্দ কি? পরিণতির ইংরেজি শব্দ হলো সিভিক্স এবং ল্যাটিন শব্দ হলো সিভিটাস। সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। এবং ল্যাটিন শব্দ সিভিস অর্থ কি? নাগরিক। এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে সমস্যা নাই, এগুলো তোমরা জানো। এখন আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা হলো, আবারও বলি, যে পৌরনীতির সংজ্ঞা। এবং এই সংজ্ঞা তুমি সবগুলা পড়বা না, এইখান থেকে কোনো সংজ্ঞা পড়বা না, তোমার শুধু সংজ্ঞা পড়তে হবে এম হোয়াইটের সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা তোমার পড়তেই হবে, এম হোয়াইটের সংজ্ঞাটা তোমার পড়তেই হবে। আমি এই যে এম হোয়াইটের সংজ্ঞাটা বলছি, এই সংজ্ঞাটা তুমি পড়লে তোমার সকল সংজ্ঞা চলে আসবে। ওকে। জেন্ডার স্টাডিজ কি? এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। জেন্ডার স্টাডিজ বলতে বোঝানো হয় এমন যে বিষয়গুলো যেগুলো আমাদের নারী পুরুষের মধ্যে সমাজ ও রাষ্ট্রের বৈষম্য সম্পর্কে আলোচনা করে, নারী ও পুরুষদের বৈষম্য নিয়ে আলোচনা করে, ঠিক আছে? কোন বিষয়ের উপর ভিত্তি করে পরিণতি গড়ে ওঠে? পরিণতি আসলে নাগরিকতার উপর ভিত্তি করে। পরিণতি উৎপত্তিগত অর্থ কি? পরিণতির উৎপত্তিগত অর্থ হলো নগর ও নগরবাসী সম্পর্কিত যত রীতি নীতি আচার আচরণ, এগুলা হলো পরিণতির উৎপত্তিগত অর্থ। এগুলো আমরা পড়ছি। সুশাসনের মূল ভিত্তি কি? রাজনৈতিক প্রতিক্রিয়ায় নারী পুরুষের সমান অংশগ্রহণ। এটা যদি তুমি না পড়ো তাইলে হবে না, এটা পড়তে হবে। সুশাসনের মূল ভিত্তি, এটা তোমার পড়তে হবে, ঠিক আছে? তো যাদের কাছে আমার বই আছে, অনেকের কাছে বই আছে, অনেকের কাছে বই নাই। তো বইটার ভিতরে আমি এইভাবে, এই আমার বই থেকে আমি পড়াচ্ছি, এবং এই বই সুন্দরভাবে সাজানো। এই বইতে অনেক তথ্য আছে, বোঝা যায় না, তথ্যগুলো খুব সুন্দরভাবে সাজানো। এবং এই তথ্যগুলো তুমি পারলে ইনশাল্লাহ তোমার একটা A+ চলে আসবে ইনশাল্লাহ। দেখো, আর একটা প্রশ্ন করি আমি। প্রশ্নটা হলো, বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে? তুমি অবশ্যই বলবা 2009 সালে। কিন্তু তথ্য অধিকার আইন শুরু হয় 2006 সালে, মাথায় রেখো, কিন্তু 2006 কিন্তু শুরু হয়, কিন্তু পাশ হয় কবে? পাশ হয় 2009। তথ্য অধিকার আইন পাশ হয়, পাশ বললে 2009, ঠিক আছে? পলিটিক্স শব্দের অর্থ নাগরিক। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো এরিস্টটল। আসো, এই যে কয়টা কোশ্চেন, অর্থাৎ আমরা 28টা কোশ্চেন জ্ঞানমূলকের, এই কোশ্চেনগুলো যদি তুমি পড়ো ভালো করে, তাহলে কিন্তু তোমার আর আশা করি প্রবলেম হওয়ার কথা না। তোমার কমার্ক এখান থেকে কিন্তু চলে আসবে ইনশাল্লাহ।
তো কমার্ক এখান থেকেই তুমি পাবা। এখন আসো আমি খমার্ক নিয়ে আলোচনা করব, এবং খমার্কটা বেশি ইম্পর্টেন্ট। সেখানে আমি যে খমার্কগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলতেছি। 1 নম্বর ইম্পর্টেন্ট, 1 নম্বর হলো শব্দগত অর্থে পরিণতি বলতে কি বুঝো। এই যে পরিণতি সিবিস থেকে আসছে, ল্যাটিন শব্দ সিবিস সিভিটাস থেকে আসছে, সেই বিষয়ে তোমার আলোচনা করতে হবে। সংস্কৃত ভাষায় নগরকে কিন্তু পুর বা পুরী বলা হয়, ঠিক আছে। আর আদিবাসীদের বলা হয় পুরবাসী। পৌর অর্থ হলো পুর, এখান থেকে কিন্তু আমাদের পৌরসভা নামটা আসছে বা পৌর এলাকা আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার লাগবে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা তোমার স্টার দিয়ে দিতেছি। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন পাইলাম, যেটা পরীক্ষায় অনুধাবনে আসতে পারে, সেটা হলো শব্দগত অর্থে পৌরনীতির বলতে কি বোঝায়। তারপর 2 নম্বর হলো আইনের শাসন বলতে কি বোঝায়। এটাও অনেকবার পরীক্ষা আসছে। আইনের শাসন বলতে বোঝানো হয় আইনের চোখে সমান হওয়া এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্য দেওয়াকে বোঝায়। আর বাকিটা তুমি লিখতে পারবা। তুমি কিভাবে একজন স্থায়ী নাগরিক, এটা তোমার পরীক্ষা বেশি আসবে না। পরিণতি নাগরিকতা সম্পর্ক বিজ্ঞান, পরিণতি নাগরিকতা সম্পর্কে বিজ্ঞান কেন বলা হয়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি একটু সাজেশন গুলো দাগাই দিতেছি, তোমার এখানে আনসার গুলো দেওয়া আছে। জাতি বলতে কি বোঝো, এটাও আসে না বেশি। ইতিহাসের সাথে সম্পর্কিত পরিণতি দুটা লেখো, এটাও আসে পরীক্ষায়। তারপরে আসো, তারপরে তারপরে স্বজন প্রীতি বলতে কি বোঝায়, এইটা পরীক্ষায় আসে, অনেক আসে, অনেক আসে। স্বজন প্রীতি বলতে কি বোঝায়, ধরো তুমি সরকারি চাকরি করো, সরকারি চাকরি করলে তোমার ধরো আত্মীয়, তাকে তুমি আগে প্রাধান্য দাও, এই জিনিসটার নাম হলো স্বজন প্রীতি, যেটা আসলে উচিত না, যেটা উচিত না। স্বজন প্রীতি বলতে বোঝানো হয় তুমি তোমার সর্বোচ্চ নিকটতম আত্মীয়কে তুমি কি করে প্রাধান্য দাও। স্বজন প্রীতি সাধারণত হলো আত্মীয় বা ঘনিষ্ঠ লোককে ভালোবাসা, কিন্তু পরিণত সুশাসনের বিষয় এটি এক ধরনের দুর্নীতি হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। তোমার এখানে তুমি যদি সরকারি চাকরি করো, সবাইকে তোমার সমান অধিকার বা সমান চোখে দেখতে হবে, ঠিক আছে। পরিণতির সাথে অর্থনীতির সম্পর্ক, পরিণতির সাথে এটা এগুলো আসে। স্বচ্ছতা কাকে বলে, এটাও পরীক্ষা আছে। স্বচ্ছতা মানে তুমি সব জায়গায় যেন জবাবদিহিতা দিতে পারো, সবাইকে যেন তুমি সবকিছু দেখাইয়ে দেখাইয়ে তারপর তুমি কাজ করতে পারো, সরকারি কর্মকাণ্ড, সেই বিষয়টাকে বলা হয় স্বচ্ছতা। মানুষ যেন উপলব্ধি করতে পারে যে তুমি সবসময় নীতি বা বৈধ, এই জিনিসটা বুঝতে পারে, এটার নাম হলো স্বচ্ছতা। এই কোশ্চেনটা সব থেকে বেশি আসে। পরিণতি একটি অন্যতম সামাজিক বিজ্ঞান, উক্তিটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আসেই আসে, আসবেই আসবে, লিখে রাখো, লিখে রাখো। আমি 3টে প্রশ্ন দেখাই। এই হলো একটা প্রশ্ন যেটা পরীক্ষার জন্য 5 স্টার। তারপরে 2 নম্বর প্রশ্ন হলো এটা, যেটা পরীক্ষার জন্য আরেকটা 5 স্টার, যে পরিণতিকে নাগরিকতার বিষয়ক বিজ্ঞান কেন বলা হয়। আরেকটা প্রশ্ন, সেটা হলো শব্দগত অর্থে পরিণতি বলতে কি বোঝো। এই প্রশ্ন 3টে কিন্তু তোমার সব পরীক্ষা আসবেই আসবে, এই 3টা থেকেই তোমার বেশি কমন থাকার কথা। গেল। তারপরে আসো এমসিকিউ আছে। এমসিকিউ কি, পরিণতি ইংরেজি শব্দ কি, সিভিস, ঠিক আছে। এরপরে হলো সিভিটাস শব্দের অর্থ কি, নগর রাষ্ট্র, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ঠিক আছে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি, যুক্তিবিদ্যা। এখন কথা হলো মানুষ প্রকৃতিভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, এ কথা বলছে এরিস্টটল। তা এই এই যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো তোমার এখানে আমি ভালোই এমসিকিউ দিয়ে দিচ্ছি, অনেকগুলো এমসিকিউ দিয়ে দিচ্ছি, প্রায় 50টা। এই এমসিকিউ গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্যে দিয়ে গভর্নেন্স সংজ্ঞায়িত করে, তখন হবে 1994 সাল। যেমন তোমার এখানে প্রশ্ন হলো বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসনের স্তম্ভে কয়টি প্রতিষ্ঠিত হয়, 4টি। এই কোশ্চেন গুলো তোমার কিন্তু পরীক্ষায় মুখস্থ করে ফেলাবা, একেবারে ঠোঁটস্থ। দেশ ঠিক মায়ের মতোই এটার এটার মানে কি, এটার মানে হলো দেশাত্মবোধক। এই ধরনের কোশ্চেন না তুমি যদি ভালোভাবে না পড়ো, তাইলে কিন্তু তুমি পারবা না। মানব সভ্যতা বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কি, পরিবার। পরিবার দিয়ে মানব সভ্যতা পাওয়া যায়। এই যে প্রশ্নটা, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এটা কে লিখছে বলবা, হোয়াইট লিখছে। এই বইয়ের নাম। জাতীয় রাষ্ট্রের ধারণা কে প্রথম দেয়, ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের ধারণা দেয় ম্যাকিয়াভেলি। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। প্রাচীন গ্রিসে অধিকারভোগী নাগরিকদের বলা হতো কি, রাজনৈতিক অধিকারভোগী। এরপরে আসো, বর্তমানে নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি প্রদেশ। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পরিণতি শব্দটি কোন ভাষা থেকে, ভাষার শব্দ, বাংলায় যেহেতু বলছে বাংলা, ইংলিশে বলে নাই। ইংলিশে যদি বলতো সি ভিস, তখন বলতো ইংলিশ। যদি বলতো সি ভিস, তখন বলতো ল্যাটিন। যদি বলতো সি ভি টাস, তখনও বলতো ল্যাটিন। এটা বলতো ইংলিশ, কিন্তু এখানে বাংলায় বলছে। বাংলায় ডিরেক্ট পরিণতি কিন্তু সংস্কৃত ভাষার শব্দ, ঠিক আছে, যার অর্থ হলো পুর, পুর বা পুরী, ঠিক আছে, পুর বা পুরী।
এই কোশ্চেন গুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আসো সৃজনশীল। আমি জাস্ট সৃজনশীলটা দেখাচ্ছি, একটা নর্মাল সৃজনশীল আছে, সেটা দেখাচ্ছি। উম, এই যে সৃজনশীল, দেখো এখানে আমাদের কি সৃজনশীল আসছে। দেখো স্বচ্ছতা কি, এই জিনিস আমরা কতে পড়ছি, কিন্তু আমরা সৃজনশীল দেখাচ্ছি আমাদের পরিণতির প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা সৃজনশীল দেখাচ্ছি। দেখো সৃজনশীলে আসছে স্বচ্ছতা কি। এবার দ্বিতীয়তে আসছে জবাবদিহিতা কেন প্রয়োজন। জবাবদিহিতা প্রয়োজন কেন, কারণ হচ্ছে এই জবাবদিহিতার মাধ্যমে কর্ম সম্পর্কে একজন ব্যক্তি ব্যাখ্যা দানে বাধ্যবাধকতা থাকে। মানে তিনি একজন সরকারি চাকরিজীবী বা আমলা, তিনি তার কাজ কতটুকু করেছে সেই বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতা দেয়। এই জবাবদিহিতা ছাড়া কিন্তু সুশাসন নিশ্চিত করা সম্ভব না। কারণ একজন ব্যক্তি যদি জবাবদিহিতার ভিতরে থাকে, তাহলে তার জবাবদিহিতার কারণে সে তার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। সুশাসনের জবাবদিহিতা বলতে সরকারি প্রতিষ্ঠানসমূহ পাশাপাশি নাগরিক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে জবাবদিহিতা বোঝো, স্বচ্ছতা বোঝো। এখন প্রশ্ন হলো যে লেখচিত্রে চিহ্নিত স্থানে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি ইঙ্গিত করে। এখন কথা হলো চিহ্নিত বিষয় কি আছে, এই জায়গাটা কি। দেখো এখান থেকে নাগরিকের কর্তব্য এবং কি বলে যে রাষ্ট্র বিশ্ব মানবতা। এখন তুমি দেখো মানুষের নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তারপর রাষ্ট্র বিশ্ব মানবতা, এগুলা সবই কিন্তু তোমার পৌরনীতির আলোচনা বা বিষয় বস্তু। তাহলে তোমার এই কোশ্চেনে অ্যান্সার হবে পৌরনীতির আলোচনার বিষয়বস্তু। দেখো আমরা সৃজনশীলটা পড়ি। সৃজনশীলে বলা আছে যে লেখচিত্রের স্থানে আমার পাঠ্য বইয়ের পরিণত সুশাসনের বিষয়টি পরিধীয় বিষয়বস্তুকে ইঙ্গিত দেয়া হয়েছে। তার মানে পরিণত সুশাসনের আলোচনার কেন্দ্রবিন্দু হলো নাগরিক, আর নাগরিক থেকে নাগরিকের অধিকার ও কর্তব্য, অধিকার কর্তব্য পালন করলে আমরা পাই রাষ্ট্র ও বিশ্ব মানবতা। সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর ঘ নম্বর প্রশ্নে বলছে তুমি কি মনে করো উদ্দীপক উল্লিখিত বিষয়ে নাগরিকের কর্তব্য সম্পর্কে সচেতন করে সুনাগরিক গড়ে তোলে। ইয়েস, ইয়েস, অবশ্যই আমি মনে করি যে তথা পরিণতি ও সুশাসনে নাগরিকের কর্তব্য সচেতনতা নিয়ে সুনাগরিক গড়ে তোলে। জি, এবার তুমি ভালোভাবে এখানে ব্যাখ্যাটা করে দেবা। তারপর আমাদের 2 নম্বর সৃজনশীল যেটা আসছে সেটা হলো বাংলাদেশের আইনসভার নাম কি। আমরা জানি এটার নাম হলো জাতীয় সংসদ। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায়। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝানো হয় যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট সরকার সভা থাকবে। সেখানে থাকবে উচ্চ কক্ষ এবং আরেকটা থাকবে তোমার নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ থাকবে পুরো কেন্দ্রীয় কেন্দ্রীয় এবং নিম্ন কক্ষ থাকবে প্রদেশ ভিত্তিক। এই যে এই যে আমাদের এই ধরনের যদি কোনো সরকার ব্যবস্থা থাকে তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এখানে সেটাই বলছে, কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়, এই বিষয়টা বলছে। রোদসি 1 বছরে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। সে পরিবার সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের জ্ঞানে আগ্রহী। তার মানে সে কি কোন জ্ঞানে আগ্রহী, তাহলে তার কোন বিষয়টি অধ্যয়ন করা প্রয়োজন, তার অবশ্যই পরিণতি সুশাসন বিষয়টা অধ্যয়ন করা প্রয়োজন। তারপর বলছে নির্দেশিত বিষয়টি সুশাসনের প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। জি, সে যদি সচেতন থাকে তাইলে অবশ্যই তার সুশাসন প্রতিষ্ঠায় অবশ্যই সে কি করে ভূমিকা রাখে, এবং সেটা হলো কি পরিণতি ও সুশাসন, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এই রকম করে তোমার সৃজনশীল গুলো তুমি পড়তে পারবা ইনশাল্লাহ। তো আমাদের কথা হলো আমরা প্রতিনিয়ত আম- দেখো আমরা প্রতিনিয়ত কি করব, আমরা প্রতিনিয়তই তোমার একটা করে ক্লাস নেব। আজকে আমরা পৌরনীতির প্রথম অধ্যায়ের প্রথম ক্লাসটি নিলাম। এভাবে আমরা জাস্ট 10টা ক্লাস নিলে আমাদের এই বই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি এই বইয়ের সাথে এই বই অর্ডার করলে 01756679882 এই বই অর্ডার করলে প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা এই জায়গায় এই ক্লাসটা, যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা তোমার কি করা থাকবে, এখানে কিউআর কোড দেয়া থাকবে। কিউআর কোড দেয়া থাকলে তোমার কি হবে, তুমি সেখানে স্ক্যান করলেই এই পুরো অধ্যায়টা সম্পর্কে তোমার একটা ক্লাস তুমি পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এবং যারা বইটা নেবা তাদের জন্য এই বইয়ের ফি হলো 250 টাকা। তাতে তুমি এই বই সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে, এবং আশা করি আমাদের A+ তুমি পাবা। এভাবে আমাদের প্রত্যেকটা বই আছে, শুধু পরিণীতি আছে এমন না, আমাদের এখানে অনেক ধরনের বই আছে। বাংলা প্রথম পত্র,
এই বাংলা দ্বিতীয় পত্র, এইরকম করে প্রত্যেকটাই আমাদের বই আছে। এই যে আমাদের বই, পরিণীতি প্রথম পত্র, পরিণীতি দ্বিতীয় পত্র। ঠিক আছে, পরিণীতি প্রথম পত্র এবং পরিণীতি কি বলো দ্বিতীয় পত্র, বই দুটো অর্ডার করতে পারো চাইলে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।